নমস্কার, কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি। কল্লোলিনী কলকাতা, তিলোত্তমা কলকাতা, এই শহরকে নিয়ে আমাদের গর্বের অন্ত নেই। কিন্তু আমরা এই খবরটা কি শুনেছি যে আমাদের এই প্রিয় শহর, 300 বছরের শহর, একটু একটু করে বঙ্গোপসাগরে তলিয়ে যাচ্ছে? এই উদ্বেগের খবর, এই দুশ্চিন্তার খবর উঠে এসেছে খুব সম্প্রতি কিছু গবেষণায়। চেন্নাইয়ের আন্ডা ইউনিভার্সিটির প্রফেসররা, ইউনাইটেড নেশনসের থেকে পাঠানো রিসার্চাররা, তাদের গবেষণায় উঠে এসেছে কিভাবে প্রত্যেক বছর চোখে পড়ার মতন, দুশ্চিন্তা করার মতন কলকাতা একটু একটু করে বঙ্গোপসাগরে তলিয়ে যাচ্ছে। ভবিষ্যৎবাণী করছেন তারা, আগামী 30 বছরের মধ্যে কলকাতার বিরাট এক অংশ বঙ্গোপসাগরে তলিয়ে যাবে। সেই কথা আমি শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে আপনারাও শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। কল্লোলিনী কলকাতার এই খবর কি আমরা জানি যে শহরটা বঙ্গোপসাগরে একটু একটু করে তলিয়ে যাচ্ছে? চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এলাঙ্গোর নেতৃত্বে একটা দল খুব সম্প্রতি শহরের একাধিক ছবি তুলেছে ডি-ইনসার পদ্ধতিতে। ডি-ইনসার পদ্ধতিটা কি না, নাসা যে পদ্ধতি ব্যবহার করে কোনো শহরের, কোনো অঞ্চলের ছবি তোলার জন্য, সেই ছবি থেকে প্রফেসর আন্নার পর্যবেক্ষণ, প্রত্যেক বছর কলকাতার গ্রাউন্ড লেভেল 12 থেকে 18 মিলিমিটার নিচে চলে যাচ্ছে সি লেভেলের। আর একটা হিসেবও তারা দিয়েছেন, 2003-এ কলকাতার তলিয়ে যাওয়ার পরিমাণ ছিল 48 মিলিমিটার, 2011-এ সেটা পৌঁছে গিয়েছিল 56 মিলিমিটারে। এরপরেও কি ভাবার সময় আসেনি? আন্না বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো একাধিক গবেষণা, যার মধ্যে ইউনাইটেড নেশনসের একটা সাম্প্রতিক রিসার্চ জানাচ্ছে গোদাবরী ব্রাহ্মণী নদীর উপকূল অঞ্চল ক্রমশ ভাঙতে ভাঙতে যেভাবে মহারাষ্ট্রে বিপদ ডেকে আনছে, ঠিক সেভাবেই বলা যায় তার চেয়েও দ্রুত এবং বিপজ্জনকভাবে হুগলি নদী ভাঙছে বাংলা এবং কলকাতাকে। প্রত্যেক দিন একটু একটু করে গ্রাউন্ড লেভেল নিচে চলে যাচ্ছে সি লেভেলের। কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের জিওফিজিস্ট ভগবান সিং চৌধুরীও মনে করিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে যে এই একটুটা কিন্তু কম নয়, 2 থেকে 3 মিলিমিটার। 2022-এর গণনা ধরলে কলকাতার লোকসংখ্যা 44,96,000 ছিল। কলকাতা পুরসভা গত বছর একটা হিসেব জানিয়েছিল যে বর্তমানে শুধু শহরের বাসিন্দা 67,74,000, যার মধ্যে প্রতি বর্গ স্কোয়ার ফিটে থাকা মানুষের সংখ্যা 24,000। আর কলকাতা মেট্রো অঞ্চল মানে বর্ধিত কলকাতাকে ধরলে পুরসভার হিসেব অনুযায়ী শহরের বাসিন্দা 21,150,00,000। ইউনাইটেড নেশনসের সমীক্ষা অনুযায়ী মাত্র 30 বছরের মধ্যে কলকাতার একটা বিশাল অংশ তলিয়ে যাবে বঙ্গোপসাগরে, বিশেষত উপকূল অঞ্চল জুড়ে। ভবিষ্যৎবাণী আরো আছে, আগামী 30 বছরের মধ্যে এই শহর এতবার গুরুতরভাবে বন্যায় আক্রান্ত হবে যে উপকূল অঞ্চলকে আর সি লেভেলে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই দুর্যোগের প্রতিফলন গঙ্গার পাশ দিয়ে কলকাতার যে বিপুল জনবসতিগুলো রয়েছে তাদের প্রবল সংকটের মধ্যে পড়া, শহরের ভেতর দিয়ে চলা বাগজোলা খাল আদি গঙ্গার পাশ দিয়ে তৈরি হওয়া জনবসতিগুলোর প্রবল বিপর্যয়ের মধ্যে পড়া, লক্ষাধিক মানুষের নিঃস্ব হয়ে যাওয়া। এই মানুষগুলোর
হাতে কি প্রকৃতি আক্রান্ত হয়েছিল? এই মানুষগুলোর হাতে কি অতিরিক্ত কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়ে শহরে দূষণ এসেছিল? এই মানুষগুলোর হাতে কি কলকাতার বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে বিশাল বিশাল জলাভূমি ভরিয়ে হাইরাইজ তৈরি হয়েছিল? অথচ এদের জীবনই আজ সবচেয়ে বেশি সংকটে। পৃথিবীর যে কোনো বড় শহরের মতো কলকাতারও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ছিল, এখনো আছে। নিখুঁতভাবে পরিকল্পিত ছিল সেই ব্যবস্থা। বাগজোলা খাল এবং তারই মতো আরও 3-4টে বড় নালা শহরের মধ্যে দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছিল যে শহরের যাবতীয় বর্জ্য সেই নালাগুলো দিয়ে গঙ্গায় পড়ত। গবেষণা বলছে 100 বছর আগে তৈরি হওয়া নালাগুলোর মেনটেনেন্স প্রায় না থাকার মতো। নালাগুলোর মুখ যা গঙ্গায় গিয়ে পড়ছে তার অর্ধেকও সচল নেই, বুঝে গেছে। তার প্রতিফলন কি আমরা দেখি না? একটু ভারী বৃষ্টি হলে শহরের বিরাট অংশ জলের তলায় চলে যায়। পরিসংখ্যান জানিয়েছে শহরের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা যতটা অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছিল তার মধ্যে 1852 বর্গ কিলোমিটার অঞ্চল গত 50 বছর ধরে একটু ভারী বৃষ্টি হলেই আক্রান্ত হয়ে যায়, জলের তলায় চলে যায়। দুর্ভাগ্যবশত কলকাতার পুরসভা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে যে 20টা ভাগে ভাগ করা হয়েছিল তার মাত্র 55% ব্যবস্থার দায়িত্ব নেয়। বাকি 45% অঞ্চলের সমাধান স্থানীয় মানুষের উদ্যোগের ওপর। তাহলে শহরের আর দোষ কি? শহরে জমে থাকা বর্জ্যের বিরাট অংশ জমে থাকছে নালাগুলোয়, বিষাক্ত হয়ে গঙ্গা পর্যন্ত পৌঁছচ্ছে না তারা। আর এই পুরো কাজটায় সৌজন্যে এক শ্রেণীর মানুষ। প্রফেসর এলাঙ্গোর পর্যবেক্ষণ বলছে সাম্প্রতিককালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোন কলকাতার সি লেভেলের নিচে চলে যাওয়ার আরও একটা অন্যতম কারণ। প্রফেসর জানিয়েছেন 1970-এ ভোলা নামের যে সুপার সাইক্লোন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে 1000-এরও বেশি মানুষকে মেরে ফেলেছিল, তার পরের 40 বছরে এই শহরের ওপর দিয়ে 26টা সুপার সাইক্লোন বয়ে গেছে। প্রকৃতিকে কি শুধু দোষ দিলে চলবে? সাইক্লোন তো ধ্বংস করবেই, যে অঞ্চলের ওপর দিয়ে যাবে তার মাটি উপড়ে নিয়ে যাবে, কিন্তু সেই মাটিকে ধ্বংস হওয়া থেকে কে প্রতিরোধ করবে? ম্যানগ্রোভের জঙ্গল। কার হাতে তৈরি হবে ম্যানগ্রোভের জঙ্গল? মানুষের হাতে। তা কি হয়েছে? না হয়। ম্যানগ্রোভ পোঁতার জন্য সরকারের কোটি কোটি টাকার অনুদান শেষ পর্যন্ত কোথায় যায়, কতটা কাজ হয় সেটা তো মানুষ জানে। প্রফেসর আন্নার গবেষণায় কলকাতার আসন্ন বিপর্যয়ের 3 নম্বর অতি গুরুত্বপূর্ণ তথ্য শহরে জনসংখ্যার মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া এবং একই সঙ্গে অপরিকল্পিতভাবে এবং ব্যাপক হারে নগরায়ন। ইউনাইটেড নেশনসের পর্যবেক্ষণও কিন্তু একই কথা বলছে। কলকাতা শহরটার অবস্থান গঙ্গার দক্ষিণ উপকূলে, নিচে রয়েছে নরম পলিমাটি। শহরটার প্রায় পুরোটা জুড়ে গত 4 দশকে রাজ্যের ক্ষমতায় আসা শাসক দলগুলোর মদতপুষ্ট প্রমোটাররা কি জানেন এই তথ্য? নিশ্চয়ই জানেন। ওই নরম পলিমাটি খুঁড়ে তাদের বিশাল বিশাল বাড়ির গৃহস্থদের জন্য জলের ব্যবস্থা করে গিয়েছেন তারা, এখনো যাচ্ছেন। তাদের কিছু যায় আসেনি, এখনো যায় আসে না। এই জল কোনো রিজার্ভার থেকে নেওয়া হয় না। যত আপনি ওই নরম পলিমাটি খুঁড়ে জল বার করবেন, মাটির স্তর ভাঙতে শুরু করবে এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের সুবিধা হবে আপনার শহরকে গ্রাস করতে। আর শহর জুড়ে এই হাইরাইজের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে? শহরকে প্রকৃতির গ্রাস থেকে রক্ষা করা জলাভূমি বুঝিয়ে। রামসার সাইটের কথা মনে আছে তো? 1971-এর 2রা ফেব্রুয়ারি কাস্পিয়ান সাগরের তীরে ইরানের রামসার শহরে যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে শপথ নেওয়া হয়েছিল পৃথিবীকে প্রকৃতির গ্রাস থেকে বাঁচাতে হলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জলাভূমিগুলোকে বাঁচাতে হবে।
ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বিশ্বের বৃহত্তম জলাভূমি এই রামসার সাইটের অন্তর্ভুক্ত ছিল। 12,500 হেক্টর জুড়ে অবস্থিত এই জলাভূমি ছিল উত্তর ও দক্ষিণ 24 পরগনা জুড়ে। আজ এই জলাভূমির এক বিরাট অংশ বুঝিয়ে তৈরি হয়েছে রাজারহাট, নিউ টাউন, বিধাননগরের মতো নগরগুলো। এই জলাভূমিকে কি বলা হতো জানেন? কলকাতার কিডনি। শহরে প্রত্যেক দিন জমা বর্জ্যের 1/3 এই জলাভূমিতে এসে 254টা বর্জ্য জল নির্ভর মাছ চাষের নেটওয়ার্কে প্রাকৃতিকভাবে অক্সিডেশন হতো। সব এখন অতীত। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে রামসার সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইস্টার্ন বাইপাস দিয়ে গেলে সেই বিশাল জলাভূমির একটা অংশকে এখনো দেখা যায়। কলকাতা শহরে প্রত্যেক দিন জমা বর্জ্যের কতটা অংশ এখন গঙ্গায় পৌঁছয় সেই তথ্য গবেষকদের কাছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অতিবৃষ্টিতে শহর ভেসে গেলে বোঝা যায় জমা বর্জ্যের অধিকাংশই শহরের ভেতরে থাকা খাল নালাতেই পড়ে আছে। 300 বছরের এই শহর কিন্তু আজ ঘোর বিপদের সামনে দাঁড়িয়ে। যারা এই রাজ্য চালাচ্ছেন, যারা শহরের প্রশাসনের দায়িত্বে আছেন, তারা কতটা সচেতন সেটা সময়ই বলে দেবে। তবে সচেতনতা এবং শহরকে বঙ্গোপসাগরের গ্রাস থেকে বাঁচানোর উদ্যোগ তাড়াতাড়ি না নেওয়া হলে কলকাতার ভবিষ্যৎ শুধুই অন্ধকার।